কমেনি। কখন কমবে? ইহাব মুখ ঘুরিয়ে বলল, সেটা দিয়ে তোমার কি দরকার? আমার আগে কার কি আসে যায়? নাহন একটু ভেবে বলল, তোমার লাখ কমলে যেতে পারবো, তাই জিজ্ঞেস করছি। মানহা বিছানার পাশে বসে দুই হাতে তালুতে মুখ ঠেকিয়ে তাদের খুনসুটি দেখছিল। নাহনের উত্তরে হাসতে হাসতে গড়াগড়ি খেল। ইহাব চোখ কপালে তুলে বলল, শালার ব্যাপারটা মারাত্মক শেয়ানা। তুমি আমার সঙ্গে কথা বলো না কেন রিন পাউডার? মানহার কোলে মাথা রেখে ইহাব বলল। মানহা মুখটা গোমরা করে রাখলো, প্রত্যুত্তর করল না। একটু আগে ভাতিজাকে দিয়ে এসে বিছানায় বসেছে। ইহাব আবারও বলল, বাবা, মার কাছে নিলাম, তারপর ভাইয়ের কাছে আনলাম, তা মন ভালো হয়নি? মানহা মুখ গম্ভীর রেখে বলল, আপনি আমার কলেজে আর যাবেন না। কেন? এখানকার মেয়েরা খুবই খারাপ। এদের নজর হ্যান্ডসাম ছেলেদের উপর পড়লে জাদা বিশ্রে বিশ্রে ইঙ্গিত কথা শুরু করে। ইহাব ঝট করে শোয়া থেকে উঠে বসে বলল, আচ্ছা, সমস্যা তাহলে এখানে? তা কে কি বলছে শুনি? মানহা মুখ ঘুরিয়ে বলল, বলবো না। ভালো বলছে? ইহাব অনেক জোর করায় শেষে মানহা না চাইতেও বলল, হট, একেবারে খেয়ে ফেলতে ইচ্ছে করছে। এরকম আরও কথা। ছি, ওসব মুখে আনলেও গুনাহ হবে। আস্তাগফিরুল্লাহ। ইহাব মানহাকে খেপাতে বলল, বউ কদর না করলে কি হবে? বউয়ের মেয়েরা ঠিকই কদর করে। মানহা রাগান্বিত হয়ে দাঁতে দাঁত চেপে বলল, আচ্ছা, যে আর একটু কদর খেয়ে আসুন। ইহাব মানহাকে জড়িয়ে ধরে হেসে উঠে বলল, তুমি ফেসে গেছো সমুদ্রের বোন। চেয়ারম্যান বাড়িতে তাণ্ডব বয়ে গেছে। উর্মি ভূঁইয়া কাচের প্লেট ভেঙে চৌচির করে ফেলেছেন। সামনের কঠোর ভঙ্গিমায় পেছনে দুহাত শক্ত করে মোছো করে ইমতিয়াজ ভূঁইয়া দাঁড়ানো। উমায়ের ভূঁইয়া বোনকে ধরে সোফায় বসালেন। ইনাবা অদূরে মূর্তির মতো দাঁড়িয়ে। উমায়ের ভূঁইয়া উঠে দাঁড়িয়ে বলল, ওর সাথে এমন না করলেও পারতেন। আপনার বোন কম জ্বালায়নি আমায়। এত বছর তার সব পাগলামি সহ্য করে গেলেও পরশুদিনের ঘটনাকে কোনোভাবেই পাগলামি আখ্যা দেওয়া যায় না। তার স্পর্ধা দেখে আমি অবাক হচ্ছি। সে নিজের পুত্রবধূকে শত্রু মনে করে, আমাকে শত্রু ভাবে। ইহাব তো জানে না, জানলে একটা কুরুক্ষেত্র হয়ে যেত। ভাগ্যিস আমি দেখে দুধটা ফেলে দিয়েছিলাম। মানাহাকে বিষ খাইয়া মারতে চেয়েছিল এই সাংঘাতিক নারী। কি জঘন্য কাজ আপনি ভাবতে পারছেন? এই জঘন্য কাজটাকে আপনি সাপোর্ট দিচ্ছেন কিভাবে? উমায়ের ভূঁইয়া গম্ভীর গলায় বলল, আমি ছাপড় দিচ্ছি না চেয়ারম্যান সাহেব, তার মানসিক অবস্থা এখন অনুকূলে নেই। আপনাকে এটা বুঝতে হবে। ঠান্ডা মাথায় বুঝিয়ে বললেই কিন্তু হয়ে যায়। এসব ঠান্ডা মাথায় বোঝানোর জিনিস। এতদিন তো ভালোই ছিল। গলায় গলায় কি নীল মহব্বত। আমি কিছু বললে আমার উপর ঝাঁপিয়ে পড়তো। তাহলে কি এমন হয়ে গেছে যে এখন সেই মহব্বত গলার কাঁটায় রূপ নিয়েছে? উমায়ের ভূঁইয়া একটু রয়ে সয়ে বললেন, তাকে কয়েকদিনের জন্য রিল্যাক্স ফিল করান। জিনিসটা মারাত্মক প্রভাব ফেলার আগে ডাক্তারের শরণাপন্ন হন। উর্মি ভূঁইয়া তেলে বেগুনে জ্বলে উঠে বললেন, ডাক্তারের শরণাপন্ন হবে মানে? আমি কি পাগল? ওই মেয়ে যত নষ্টের গোড়া। এই লোকটার কথায় ভুলেও তাল দিও না। তার অতীত ভুলে গেছো তোমরা? আমাকে জঘন্য বলে, অথচ নিজে কি ছিল ভুলে গেছে। তুমি এসবে তাল দিচ্ছ কেন ভাইজান? ইমতিয়াজ ভূঁইয়া কপাল গুটিয়ে বললেন, দেখেছেন কিভাবে রিয়্যাক্ট করে? কতবার ডাক্তারের কাছে নিতে চেয়েছে জিজ্ঞেস করুন। ডাক্তারের কথা শুনলেই খিটখিট করে, আমাকে কামড়ায়ও পর্যন্ত। এমনিতেই তার মেডিকেল হিস্ট্রি খারাপ। উমায়ের ভূঁইয়া বোনের দিকে এগিয়ে এসে অনেকক্ষণ বোঝালেন। উর্মি ভূঁইয়া চোখ বুজে ভাইয়ের কাঁধে মাথা এড়িয়ে পড়ে রইল। ইনাবা কারো কথার আগা মাথা না বুঝতে পেরে বোকার মতো চেয়ে রইল। কি ছিল সবার অতীত? মায়ের মেডিকেল হিস্ট্রির কথাই বা বলা হলো কেন? মায়ের কি কোনো প্রবলেম আছে? কই, কখনো তো তাকে ভয়ঙ্কর কিংবা অসুস্থ মনে হয়নি। মায়ের এমন ভয়ঙ্কর রূপ এই প্রথম দেখছে তারা। এতটা বছর তাকে আগাগোড়া ব্যক্তিত্ব সম্পন্ন নারী ব্যতীত আর কিছুই ভাবেনি সে। তার ব্যক্তিত্ব এতটাই প্রকট এবং প্রখর ছিল যে তিনি চাইলে গোটা একটা উপন্যাস রচয়িত হতে পারতেন। তবে সেই ব্যক্তিত্ববান রমণীর একই দশা। স্বামী পুত্রবধূ কেন তার কাছে বিষ তুল্য? মারোয়ান না চাইতেও ইহাব মানহার সাথে খেতে বসেছে। নিশাতি অবশ্য জোর করেছে। মেহমান মানুষের সাথে ঘরে অন্তত একজন মানুষকে বসতে হয়, না হলে মেহমানদের প্রতি আদবের খেলাপ হয়। মারোয়ান রাগারাগি করলেও পরে বসতে বাধ্য হয়েছে। মারোয়ানের কোলে নাহন বসা, পাটির বিপরীতে বসা ইহাব আর তার পাশে মানহা। নিশাত এখানে নেই, সে রুমে খাবার নিয়ে গেছে। পাটিতে সব পদ একে একে সাজিয়ে দিয়ে রুমে চলে গেছে।
মানহা প্রথমে বড় ভাইয়ের প্লেটে পোলাও বেড়ে দিল, তারপর ইহাবের প্লেটে দিল, শেষে নিজের প্লেটে নিল। সবার প্লেটে একে একে রোস্ট দিয়ে দিল। পাশের বাটিতে আলু দিয়ে গরুর গোস্ত রান্না, সেটা মারোয়ানের পাতে দিতে গেলেই মারোয়ান নিষেধ করে বলল। আমাকে আরেকটা রোস্ট দে, নাহওয়ান খাবে। মানহা আরেক পিস তুলে দিল। রোস্ট দেখে নাহান হাততালি দিল। মারোয়ান রোস্ট ছিঁড়ে ছেলের মুখে দিল। বাচ্চাটা মুখে নিয়ে মাথা নাড়িয়ে নাড়িয়ে খাচ্ছে। মানহা ইহাবকে গরুর গোস্ত দিতে চাইলে ইহাব পরে নেবে জানালো। মানহা বাটি রেখে বিসমিল্লা বলে খেতে শুরু করলো। ইহাব মুখে এক লোকমা তুলেই বলল, আহা, কি অতুলনীয় রান্না! এই রান্না খেয়ে কেউ কি করে এখনো রসকসীন থাকতে পারে? কথাটা বলি যে মারোয়ানকে খোঁচা দিল সেটা স্পষ্ট বোঝা গেল। মারোয়ান দ্বিতীয় লোকমা মুখে পড়তে গিয়ে ইহাবের এই উদ্ভট কথা শুনে লোকমা পাতে রেখে দিল। ভ্রুকুঞ্জিত করে বলল, তোর তো বহুত রস, গ্লাস ভরে দে খাই। মানহা একটা দীর্ঘশ্বাস ফেল। আবার শুরু হবে ঝগড়া। ইহাব মুখ নামিয়ে আরেক লোকমা মুখে নিয়ে বলল, ওসব রসকস দেখা যায় না পাগলা। পাগলে কি বোঝে এসবের মূল্য? ছাগলের 3 নম্বর বাচ্চা সবসময় একটু বেশিই লাফায়, অনেক জ্ঞানী ভাবে নিজেকে, আদতে ছাগল তো ছাগলই। মারোয়ানের কথা ইহাব বিশেষ পাত্তা দিল না। ইহাব গরুর গোস্ত পাতে নিয়ে মুখে দিয়ে বলল, আহা, অমৃত! এই খাবার খেয়ে খবিসেও মানুষ হয়ে যাবে। মারোয়ান খেতে খেতেই বলল, ছাগলের কথাও ছাগল ছাগল, এতবার নিজেকে ছাগল প্রমাণ করার প্রয়োজন নেই, সবাই জানে তুই ছাগল। ইহাব গুনগুন করে বলল, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। গাধাকে যত পেটাও, গাধা কি ঘোড়া হয়? মারোয়ান পাটিতে চাপড় মেরে বলল, মাইন্ড ব্লোয়িং। এরকম কবিতার মাধ্যমে নিজেকে বর্ণনা করতে কজন পারে বল? পাগল ছাগল গাধা, দারুণ কম্বিনেশন, চরিত্রের সাথে একেবারে খাপে খাপ। নাহওয়ানও বাবার দেখা দেখি পাটিতে চাপড় মেরে বলল। কাপে কাপ। ইহাব মুখ লটকে কিছু বলতে নিলে মানহা বলল, আপনি ভাইয়াকে খোঁচাতে যান কেন? কেমন লাগে খোঁচা খেতে? অপূর্ব। শুনুন, আলমারিতে 2000 টাকা রেখেছিলাম, এখন খুঁজে পাচ্ছি না, কে নিল বলুন তো? নিশা চিন্তিত কণ্ঠে বলল। মারণ শুয়ে থেকেই জবাব দিল, কেউ নেয়নি, তুমিই নিয়েছো। আমি কখন নিলাম? বাজার করেছো কি দিয়ে? সেটা তো আপনার টাকাই করেছি। মারণ হামি দিয়ে বলল। ওটা তোমারই টাকা, আমি শুধু দিয়েছি। নিশাত হতভম্ব গলায় বলল, কি? জি। নিশাত ব্যাককলের মতো দাঁড়িয়ে রইল। স্বামীর টাকায় প্রথম বাজার করি, সারাদিন এত খুশি থেকে যদি রাতে শোনে টাকাটা তার নিজেরই, তাহলে ঠিক কেমন লাগা উচিত ভেবে পেল না সে। আমার টাকা আমাকে দিলেন কেন? রাগ করেছিলে, ভাবলাম কিছু দেই। নিশাত আশ্চর্যান্বিত গলায় বলল, সেজন্য আমার টাকাই আমাকে দেবেন? নিশীথের আধারে নিমজ্জিত চারপাশ। নিশাচর বাদে সব প্রাণীরাই নিজ নিজ বাসস্থানে অবস্থান করছে এই নিস্তব্ধ রজনীতে। নিশাত রাগে দুঃখে মারণের সাথে না ঘুমিয়ে মানহার সাথে ঘুমাতে চলে এসেছে। অবশ্য মানহারা না থাকলে সে এই রুমেই ঘুমাতো। এত বড় ধোঁকাবাজির পর কোনো মতে ওই লোকের মুখ দেখবে না সে। এমন বাটপার লোক জিন্দেগিতে দেখেনি সে। কয়টা টাকা নিজ থেকে দিতে যায় না, কঞ্জুস কথাকার। মানহা ইহাবকে বলল, আজকে ভাইয়ের সাথে ঘুমান কষ্ট করে। ভাবি যেহেতু ঘুমাতে চাচ্ছে, কিভাবে না করি। ইহাব ঠোঁট উল্টে বলল। মানহার ওনা হাতে পেঁচিয়ে বলল, বউ ছাড়া আমার ঘুম আসবে না। আরে একদিনের তো ব্যাপার, এমন বাচ্চাদের মতো করছেন কেন? স্বাভাবিক হন। ইহাব এবার স্বাভাবিক হয়ে বলল, তোর ভাই যে মানুষ, আমাকে রুমে ঢুকতে দেয় কিনা সন্দেহ। দেবে যান। ধুর, আজকে জামাই বউয়ের ঝগড়া লাগতে হলো। আপনাকে কে বলেছে ভাইয়া ভাবির ঝগড়া লেগেছে? আজাইরা কথা বলবেন না। সব সময় আমাকে পায় না, তাই আজকে ঘুমোতে চেয়েছে। ইহাব মুখের সামনে হাত নাড়িয়ে বলল, ছাড় তো বেকুবি কথা। ঝগড়া ছাড়া কোনো জামাইও আলাদা থাকতে পারে নাকি? তুমি কি তাদের ভিতরে খবর জেনে বসে আছো? দেখো গিয়ে বিরাট ফাটাফাটি হয়েছে। ফাটাফাটি না হোক, কাটাকাটি হোক, আপনার কি? আমার কি মানে? আমারই তো সব। তোমার ভাইয়ের তোপের মুখে এখন আমি পড়বো। দেখো রুমে ঢুকলে সারের মতো কেমন কোতকোত করে। মানহা কপালে হাত ঝিকিয়ে বলল, উফ, এত বেশি কথা বলে এই লোকটা। তারপর ইহাবের হাত টেনে মারওয়ানের রুমের সামনে টোকা দিল। মারওয়ান ভিতর থেকে জবাব দিল, কে? ভাইয়া আমি আসবো? আয়।
মানহা ইহাবের হাত টেনে ভিতরে ঢুকলো। ইহাব বারবার না করছিল, তবে মানহা শুনল তো। ভিতরে ঢুকে দেখলো মারওয়ান ছেলেকে ঘুম পাড়িয়ে নিজেও ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। মানহাকে ইহাব সহ দেখে কপাল গোটালো। মানহা ভাইয়ের অভিব্যক্তি বুঝে বলল, আসলে ভাইয়া আজকে ভাবি আমার সাথে ঘুমিয়েছে, তাই উনি তোমার সাথে ঘুমাবে। মারওয়ান কপাল আরো কুচকে বলল, তোর ভাবি আবার ওই রুমে ঘুমিয়েছে কেন? তা তো জানি না, বললো ওখানে থাকবে আজ। মারওয়ান বালিশে মাথা দিয়ে বলল, এত নাটক পারে এরা। তোর পাশেরটাকে রান্নাঘরে বিছানা পেতে দে, ওখানে ঘুমাক। ইহাব চোখ বড় বড় করে তাকালো। মানহা অবুঝের মতো বলল, কি বললে ভাইয়া? আমি কাউকে সাথে নিয়ে ঘুমোতে পারি না। মানহা মাথা নিচু করে মন খারাপ করে ফেলল। বোনের মন খারাপ বুঝতে পেরে মারওয়ান বলল, আচ্ছা, এক কোণে ঘুমাতে পারলে ঘুমাক, শর্ত হলো আমার গায়ে হাত পা লাগানো যাবে না। যথাসম্ভব দূরত্ব বজায় রেখে যদি ঘুমাতে পারে তাহলে ওটাকে ঘুমাতে বলিস। তবে এতটুকু জায়গায় হবে বলে মনে হয় না। যেই হাতির মতো শরীর, আমার ছাওয়ের উপর হাত পা উঠিয়ে দেয় কিনা কে জানে। ইহাব কটমট দৃষ্টিতে তাকিয়ে রইল। মানহা বলল, নাহওয়ানকে নিয়ে যাই, তোমরা রিল্যাক্সে ঘুমাও। মারওয়ান না চাইতেও নাহওয়ানকে নিয়ে যাওয়ার পারমিশন দিল। এত বড় বড় দুই তাগড়া পুরুষের মাঝে বাচ্চাটা চ্যাপটা হয়ে গেলে খুনাখুনি হয়ে যাবে। মানহা নাহওয়ানকে নিয়ে বেরিয়ে যেতে নিলে ইহাব ঘুমতো বাচ্চাটার গালে ঠেসে চুমু খেলো। পাশেই মানহার গালেও চুমু বসিয়ে দিল। মানহা চোখ রাঙিয়ে তাকাতে ইহাব বলল, এইভাবে চোখ উল্টানো কিছু হয়নি, তোমার ভাই দেখেনি। আমার পাওনা দিয়ে ভাগো। ইহাব কথা শেষ করে গালে গিয়ে দিল। মানহা ইহাবের গালের কাছে মুখ নিয়ে বলল, আপনার পাওনা ঘোড়ার ডিম, হা করে খান মুরগির ডিম। বলে নাহওয়ানকে নিয়ে দ্রুত বেরিয়ে গেল। ইহাব মিনমিন করে বলল, শোধ আমি নেব মিসেস। আমার দেখানো পথে আমার সাথে চিটিং বাজে। মারওয়ান ইতিমধ্যে কোলবালি জড়িয়ে ধরে খাটের অর্ধেকের বেশি দখল করে শুয়ে পড়েছে। ইহা বাঁকা হেসে মারওয়ানের শরীরের সাথে ঘেঁষে হাত পা ছড়িয়ে চোখ বুঝল। মারওয়ান বিরক্তিতে দাঁতের দাঁত পিষল। ইহাবকে ঝাড়া মেরে অপর পাশে ফিরে গেল। বেশ খানিক্ষণ যেতে মারওয়ান ঘুমে আচ্ছন্ন হয়ে পড়তেই শরীরের উপর হাত পা উঠে যায়। চোখ কুচকে সরিয়ে দিল। ঘুমের মধ্যে হাত পা উঠিয়ে দিলে মারাত্মক বিরক্ত হয় সে। শেষে শরীর হাতানো শুরু করে। মারওয়ান ছিটকে সরে এক লাথি দিয়ে ইহাবকে খাটের নিচে ফেলে দিল। চিল্লিয়ে বলল, বউ রেখে ঢলাঢলি করতে এসেছে বউয়ের ভাইয়ের সাথে, জায়গা বরাবর এমন লাথি মারবো বংশের মুখ হাত দেখা লাগবে না। এটা শরীর আর বেডি শরীর বুঝিস না। ইহাব কোমর ধরে থতমতম করে নিচে বসে আছে। মারওয়ানকে জ্বালাতে ইচ্ছে করে মূলত এমন করছিল। মারওয়ান লাথি মেরে বসবে বোঝেনি। সে নিচে বসে মুখ চেপে হাসছে। যাক, রাগাতে পেরেছে। কোনো মানুষকে রাগাতে এত মজা ইহাব আগে জানলে মারওয়ানকে পকেটের মধ্যে নিয়ে ঘুরত। যখনই মন খারাপ হতো পকেট থেকে বার করে টোকা দিয়ে রাগাতো, আর সে খুশি হতো। ইহাব আবারও উঠে বিছানায় বসতে নিলে মারওয়ান সতর্কতা বার্তা জারি করে দিল। দূরত্ব বজায় রেখে না ঘুমালে এবার লাথি দিয়ে বাসা থেকে বের করব। এসব ঠলাঠলি ঘেঁষাঘেঁষির জন্য অন্য জায়গায় করবি। আমার সঙ্গে ফার্দার এসব নষ্টামি করতে আসলে ব্যাপারটা মোটেও ভালো হবে না, বলে রাখলাম। ইহাব ঠোঁট টিপে বিছানায় পিঠ ছোয়ালো। কিছুক্ষণের মধ্যে মারওয়ানের ঘুমের দেশে পাড়ি দিলে ইহাব আস্তে আস্তে মারওয়ানের গায়ে হাত দিয়ে পা উঠিয়ে দিয়ে আলতো করে গাল ঠেকিয়ে কানের কাছে ফিস ফিস করে বলল, আই লাভ ইউ নাম্বার ওয়ান। মারওয়ান কানের কাছে সুরসুরি অনুভব করায় ঘুমের মধ্যে বিরক্তিকর সূচক শব্দ করে গাল কান ডোলে অস্ফুট স্বরে বলল। ইহাব খুবই ধীর স্থির ভাবে হাত পা মারওয়ানের শরীরের উপর থেকে সরিয়ে নিল, পাছে তার ঘুম ভেঙে না যায়। তারপর মারওয়ানের কুচকে রাখা মুখের দিকে তাকিয়ে উপর হয়ে শুয়ে বলল, রাগ করিস কিউ, আই লাভ ইউ। কথা শেষ হতে না হতে তার গাল বরাবর জোরসে থাপ্পড় পড়ল। কানে তবদা লাগানোর জোগাড়। মারওয়ান চোখ খুলে রাগান্বিত দৃষ্টিতে ইহাবের দিকে চাইল। উঠে বসে ইহাবের বালিশ নিচে ফিক্কা মেরে বলল, নিচে ঘুমা, তোর চরিত্র নিয়ে সংশয়ে আছি। এমন গা ঘেঁষাঘেঁষি তো নষ্টরাও করে না। তোরে আমার বোন সহ্য করে কেমনে? ইহাব আস্তে ধীরে উঠে বসে মারওয়ানের দিকে চাইল। মারওয়ান নিচে ঘুমাতে তাড়া দিল। ইহাব ধীরে ধীরে মারওয়ানকে ক্রস করে নিচে নামতে নামতে হঠাৎ মারওয়ানের দিকে এগিয়ে আসতে নিলে মারওয়ান তার মুখের সামনে পা উঁচিয়ে ধরল। ইহাব মনে মনে হেসে কোটি কোটি মারওয়ানকে নাস্তানাবুদ করতে পেরে দারুণ আনন্দ লাগছে। ইহাব নিচে শুতেই মারওয়ান তাকে পিট করে বালিশে মাথা রাখলো। অমনি ইহাব উঠে মারওয়ানের গালে ঠেসে চুমু বসিয়ে দিল। মারওয়ান চিল্লিয়ে উঠে বলল, ভুঁইয়ার বাচ্চা, বের হ রুম থেকে, এক্ষুনি বের হ। ইহাব নিচে শুয়ে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। মারওয়ান দাঁত কিরমির করতে করতে বালিশ দিয়ে মুখ ঢেকে বলল, এসেই রুমের 12টা বাজাচ্ছে। ইহাব মাথার নিচে দুই হাত ভাঁজ করে গুনগুন করে গেয়ে উঠল,
আমার একখান বন্ধু ছিল, জানলো না তো কেউ। এইখানে এক বন্ধু ছিল, জানলো না তো কেউ। বন্ধু রাগ করেছে, গোসা করেছে, মনে মনে ঠিকই আমায় মনে রেখেছে। মনের কিঞ্চিত পরিমাণ জায়গাতেও তুই নেই। রাগ গোস্বা আপনজনদের সাথে করে, বাট ইউ আর নাথিং টু মি। ওয়েদার ইউ লিভ অর ডাই, ইট ডাজন্ট ম্যাটার টু মি। মারণের কথা শেষ হতেই পুরো রুম জুড়ে পিনপতন নীরবতা নেমে আসলো। পরদিন সকাল হতেই ইহাব মানহা চলে গেল। মানহা অবশ্য একদিন থাকতে চেয়েছিল, তবে ইহাবের কাজের অজুহাতে বেচারি যেতে বাধ্য হয়েছে। ইরাজকে শাড়ি পরে জিনানের সামনে ঘুরঘুর করছে। জিনানের এদিকে একদমই মনোযোগ নেই। সে একধানে ল্যাপটপের দিকে চেয়ে ইরা জিনানের পাত্তা না পেয়ে চুরির আওয়াজ করতে লাগলো জোরে জোরে। কানের কাছে চুরির রিনঝিন আওয়াজে কাজে ব্যাঘাত ঘটল জিনানের। বিরক্তিসূচক শব্দ করে শুধালো, তোমার সমস্যা কি ইরা? ইরা ঠোঁট উল্টে বলল। সেজেছি, তুমি দেখছো না কেন? জিনান ল্যাপটপ শাটডাউন করে বলল, আশ্চর্য, তোমার মনে হচ্ছে আমি রং ঢঙের মুডে আছি। অলওয়েজ তুমি কাজের সময় ডিস্টার্ব করো কেন? ইরা ঠোঁটে ঠোঁট চেপে বলল, আমার থেকেও তোমার কাজটা ইম্পর্টেন্ট নীলাপ্র। ইয়েস, আমি পুরো দেশের জন্য কাজ করি। ডু ইউ নো এই দেশে কত কোটি মানুষ আছে? প্রত্যেকটা মানুষের নিরাপত্তা সহ আরও অনেক কিছু আমাদের নজরদারিতে রাখতে হয়। এখন যদি সিনেমার ডায়লগের মতো বলি, কোটি কোটি মানুষ চুল হয়ে যাক, আমি আমার জীবনে সব কিছু, তাহলে কাজকর্ম ফেলে রেখে আসো তোমার সাথে রোমান্স করি। ইরা ছলছল নেত্রে রুম থেকে বেরিয়ে গেল। জিনার পাত্তা দিল না। একটু পর আবার আসবে কোনো বাহানা নিয়ে। মেয়েটা পাগল কিসিমের, একটা না একটা নতুন কাণ্ড করবে তার সামনে। বেশি পাত্তা দিলে ঘাড়ে উঠে নাচা শুরু করে, তাই মাঝে মধ্যে রুট ব্যবহার করতেই হয়। ঘণ্টাখানিক বাদেও যখন ইরার কোনো সারা শব্দ পাওয়া গেল না, জিনানের একটু টনক নড়ল। ল্যাপটপ কোল থেকে নামিয়ে পাশের রুমে ওকে দিল। কেউ নেই। রাগটা করে আবার চলে গেছে নাকি? যেতেও পারে। যেই পাগলি মেয়ে। জিনান সব রুম তল্লাশি করে বারান্দার দিকে এগোতেই শুনল, শোনো পাপা, বিয়ে দিয়েতে কিন্তু আমি রাজি ছিলাম না। শুধুমাত্র তোমার কারণে তোমার ভাইয়ের ছেলেকে বিয়ে করতে রাজি হয়েছি। না হলে ওই রোবট কিসেমের বিদেশি মালকে ভূতের মাও বিয়ে করতো না। সারা দিন কাজ কাজ আর কাজ, চত্ব সব। রাখো তো ফোন। বলে ফোন কেটে দিল। জিনান ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে দেয়ালে হেলান দিয়ে বলল, ও ভূতের মায়ের আত্মীয়, এক কাপ কফি বানিয়ে দাও। ইরা ফোনের দিকে তাকিয়ে মুখের উপর বলল, পারবো না, নিজে বানিয়ে খাও। নিজে বানাতে পারলি কি আর তোমায় বলি ভূতের মায়ের সখী? ইরা তখন খেয়াল করেনি, এখন ফট করে মাথা তুলে বলল, কি বলে সম্বোধন করলে তুমি? ভূতের মায়ের সখী। ইরা জিদ নিয়ে বলল, ভূতের মায়ের সখী আবার কেমন নাম? পছন্দ হয়নি? আচ্ছা যাও, ভূতের মায়ের আত্মীয়ই সই। ইরা এগিয়ে এসে বলল, ভূতের মায়ের আত্মীয় আবার কি? জিনান ইরার মুখের সামনে মুখ এগিয়ে বলল, তার আমি কি জানি, তুমিই না ভালো জানো। ইরা মাথা একটু পিছনে হেলে বলল, আমি ভালো জানি মানে? হেয়ালি করে কথা বলবে না, হেয়ালি আমার একদম পছন্দ না। একটু আগে কে জানি ফোনে বলছিল আমাকে সে বিয়ে না করলে ভূতের মাও নাকি বিয়ে করতো না। তো কথা হলো, ভূতের মাও যে বিয়ে করতো না সেটা সে কিভাবে জানলো? নিশ্চয়ই সে ভূতের ক্লোজ কেউ হবে, লাইক আত্মীয় সখী টাইপ। এম আই রাইট? ইরা পা দাপিয়ে জিনানকে ধাক্কা দিয়ে বারান্দা থেকে বেরিয়ে গেল। জিনান পিছন থেকে জোরে বলল, আস্তে হাঁটো, টাইলস ভাঙলে বাড়িওয়ালা এসে ঘাড় মটকাবে। তখন তোমার আত্মীয় সখী এরাও কিচ্ছু করতে পারবে না। ডিলিউশনাল ডিসঅর্ডার এক ধরনের মানসিক ব্যাধি, যেখানে মানুষ অন্যদের সম্পর্কে নির্দিষ্ট একটা ভ্রান্ত ধারণা পুষে রাখে, অথচ তার বাকি মানসিক ক্রিয়াকলাপ মোটামুটি স্বাভাবিক থাকে। মিসেস ভুইয়ার ব্যাপারে ঠিক তেমনই। তিনি মনে মনে ধারণা করে রেখেছেন আপনি কিংবা তার বৌমা তাকে মারতে চান, কিন্তু আদতে ব্যাপারটা তেমন নয়। ইমতিয়াজ ভুইয়া কপালে 2 আঙুল ঠেকিয়ে বললেন, এর চিকিৎসা আছে কোনো? মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর ফজলে কবির চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, চিকিৎসা তো অবশ্যই আছে, তবে সেটা দীর্ঘমেয়াদী। পরিবারের প্রত্যেকে যদি বন্ধুসুলভ আচরণ করে, সাপোর্ট দেয়, তবে দ্রুতই রিকভারি করার চান্স আছে। যেহেতু তার মেডিকেল হিস্ট্রি তেমন ভালো নয়, সেহেতু একটু হলেও বেগ পোহাতে হবে। ঠিক তখনই ইহাব মানহা চেয়ারম্যান বাড়িতে প্রবেশ করলো। ইমতিয়াজ ভুইয়া তাদের দেখে একটু বিব্রত হলেন। ইহাব তাদের দিকে সরু চোখে তাকিয়ে মানহাকে ইশারা দিয়ে উপরে যেতে বলল। মানহা ইহাবের কথা মতো উপরে চলে গেল। ইহাব সোফায় বসে শুধালো, কিসের বেগ বহনের কথা হচ্ছে?
ডক্টর ফজলে কবির সবকিছু খুলে বললেন। ইমতিয়াজ ভুঁইয়া কিছু বলতে চাইলে ইহাব হাত থামিয়ে বলল, একটা কথা বলবে না পাপা? মমের রোগ সম্পর্কে এতদিন আমাকে জানানোর প্রয়োজন বোধ করনি? কেন তো লুকুচির পাপা? মামুর সঙ্গে আমি না জেনে কত খারাপ আচরণ করেছে, অথচ বুঝতেও চাইনি। আমারও তো ভালো আম্মু হঠাৎ করে এমন হয়ে গেল কেন? সন্তান হওয়ার কোনো যোগ্যতাই আমার নেই। বলে মুখে 2 হাত ঠেকিয়ে রাখলো। হাত সরাতে ইমতিয়াজ ভুঁইয়া দেখলেন চোখ দুটো রক্তিম বর্ণ ধারণ করেছে। ইহাব খানিকক্ষণ ধাতস্থ হয়ে বলল, আঙ্কেল, আমাকে এই রোগ সম্পর্কে বিস্তারিত জানান। এটা কেন হয়? স্পেসিফিক কোনো রিজন আছে কি? ডক্টর ফজলে কবির বলেন, মস্তিষ্কের ডোপামিন নামক এক ধরনের নিউরো ট্রান্সমিটারের ভারসাম্য নষ্ট হলে এসব ভ্রান্তি বা ডিলিউশন তৈরি হয়। তবে অতিরিক্ত মানসিক চাপ, দীর্ঘদিনের উদ্বেগ বা বড় কোনো আঘাত থেকেও এমন সমস্যা শুরু হতে পারে। তোমার মায়ের সম্ভবত ওদের কোনো ট্রমা এই ভ্রান্ত বিশ্বাসের জন্যই দায়ী, যা বর্তমানে ভয়ঙ্কর আকার ধারণ করেছে। ইহাব হাঁটুর উপর কোনো এর ভর দিয়ে মাথা নিচু করে সবকিছু শুনে গেল। ডাক্তার চলে গেলে ইহাব মাথা নিচু রেখেই বলল, সবই কর্মফল। কারোর উপর আঙুল তুললে বাকি 4টা আঙুল যে নিচের দিকে দাগ হয় ভুলে গিয়েছিলাম। আমি এত খারাপ কেন পাপা? ইহাব ভেঙে পড়ল। ইমতিয়াজ ভুঁইয়া ছেলেকে আগলে নিলেন। তার চেহারায় অবসাদ, ক্লান্তি, চিন্তা কিংবা অতীতের কোনো পাপের প্রায়শ্চিত্তের মূর্ছনা। দেরি হয়ে যায়নি তো আবার? নিশাদ ঘরের কিছু দরকারি জিনিস কিনতে মার্কেটে এসেছে। কিছু প্লেট বাটি কিনবে। ছেলেকে মারওয়ানের কাছে রেখে এসেছে। বেশ কয়েকটি দোকান ঘুরে দরকারি জিনিসপাতি কিনে বের হতে নিলে মারওয়ানকে সামনে স্টারলাইট ক্যাফেতে ঢুকতে দেখলো। নিশাদ ভ্রুকুচকে মনে মনে বলল, আমাকে দিতে বললে 1 টাকাও বের হয় না, আর এখানে তিনি কফি শপে কফি খেতে এসছেন। যেই আমি বেরিয়ে এসছি অমনি ছেলেকে নিয়ে বাইরে চলে এসছে। দাঁড়াও, মজা দেখাচ্ছি। আজকে টাকা না খুইয়ে ছাড়ছি না, বাছা ধন। নিশাদ ব্যাগ থেকে ফোন বের করে মারওয়ানের নাম্বারে ডায়াল করলো। কয়েকবার বেজে গেল, কেউ ধরলো না। বেশ কয়েকবার অনবরত ফোন দিতে মারওয়ান ধরলো। হ্যালো, কণ্ঠটা কেমন ঘুম ঘুম শোনালো। নিশাদ মারওয়ানের ভণ্ডামি বুঝে গেল। ধীর গলায় বলল, আসসালামু আলাইকুম, আপনি কোথায়? মারওয়ান ওপাশ থেকে বিরক্তি নিয়ে বলল, কোথায় মানে? ফালতু প্রশ্ন করতে ফোন করেছো? আরে বলুন কোথায়। মারওয়ান গম্ভীর গলায় শুধালো। বাসায় ছাড়া আর কোথায় হব? নিশাদ মারওয়ান অভিনয় করছে বুঝতে পেরে ঠোঁট টিপে বলল, আচ্ছা ঠিক আছে, রাখি। বলেই ফোন কেটে দিল। মারওয়ান বিরক্তি নিয়ে ফোন সরিয়ে রাখলো। নিশাদ ক্যাফেটে ঢুকে দেখলো মারওয়ান কোনার দিকের একটা টেবিলে সেদিনের মতো পোশাক আর কালো চশমা পরে বসে আছে। মাস্ক নামিয়ে কফি খাচ্ছে বিধায় চেহারাটা স্পষ্ট দেখা যাচ্ছে। নিশাদ ছেলেকে আশেপাশে দেখতে পেল না, চিন্তিত হলো। বাচ্চাটাকে রেখে এসেছে নাকি? সে দ্রুত সেই টেবিলের সামনে গিয়ে বলল, এটা আপনার বাসা তাই না? ছেলে কই? মারওয়ান চোখ তুলে চাইল, তবে প্রতি উত্তর করলো না। নিশাদকে আগাগোড়া পর্যবেক্ষণ করলো। কেমন গলায় যেন বলল, ফৌজিয়া নিশাত। নিশাতের শীত দ্বারা বেশ শীতল স্রোত বয়ে গেল। গলাটা কেমন অদ্ভুত শোনালো। নিশাত বসে বলল, এভাবে কথা বলে লাভ নেই। আমি ভয় পাবো ভেবেছেন? সেদিনও এভাবে কথা বলে অজ্ঞান করে ফেলেছিলেন। তবে আজকে আর সেই ভুল করছি না মিস্টার। আপনার অফিস টাইম চলছে নাকি? হ্যাঁ, নাওয়ান কই? আজকেও ঘুম পাড়িয়ে রেখে এসছেন? মারওয়ান বাঁকা হেসে তাকালো। নিশাত কিছুক্ষণ একা একা বকবক করে হালকা নিকাব উঠিয়ে কফি খেলো। মারওয়ানকে দ্রুত ওঠা তাগাদা দিল। মারওয়ান কফি শেষ করে বিল দিল। নিশাতের 2 হাত ভর্তি জিনিস এখনও মারওয়ানের হাতে। ছেলের চিন্তায় নিশাতের আশেপাশে ধ্যান কম। দ্রুত বাসে যাওয়ার তাগাদা তার মধ্যে। নিশাত আর মারওয়ান রিক্সার সামনে আসতেই মারওয়ানের কলাশায় সে নিশাতকে রিক্সায় তুলে দিল। নিশাত হাত নাড়িয়ে বিদায় জানালো। বাসায় ফিরতেই নিশাত খেয়াল করলো দরজায় তালা দেয়া নেই। তার মানে ভেতরে কেউ আছে। মারওয়ান এত তাড়াতাড়ি এসে পড়েছে নাকি কাকে ছেলের কাছে রেখে গিয়েছে? সে চিন্তিত হয়ে নক করতেই গেট খুলে গেল। নিশাত কিং কর্তব্যে বিমূঢ় হয়ে সামনে তাকিয়ে রইল। এই মুহূর্তে নিশাত পৃথিবীর অষ্টম আশ্চর্য দেখার ভঙ্গি করে সামনে তাকিয়ে আছে। সামনে মারওয়ান ঘুম ঘুম ফোলা চেহারায় দরজা ধরে দাঁড়িয়ে। নিশাতের বিষয়টা এখনো মাথায় ঢুকছে না। যে লোকের সঙ্গে একটু আগে কথা হলো, কফি খাওয়া হলো, হেঁটে আসা হলো, সেই লোক এত দ্রুত বাসে পৌঁছায় কি করে? নাকি কোনোভাবে ঢপ দিচ্ছে তাকে? কেন যেন মনে হচ্ছে সামনে দাঁড়ানো লোকটাকে চিনতে এখনো অনেক বাকি তার। মারওয়ানের কপাল বিরক্তিতে গোটানো। নিশাত হতভম্বতা কাটিয়ে বলল, আপনি এখানে এত দ্রুত? মারওয়ান রাগী গলায় বলল, আশ্চর্য, লুঙ্গি ছেড়ে কথা বলো। দরজা খোলার সাথে সাথে এমন উজবুকের মতো লুঙ্গি চেপে ধরেছো কেন? এক ফ্ল্যাট মানুষের সামনে বেইজ্জত করতে?
নিশাত বিব্রত হয়ে লুঙ্গি ছেড়ে দিল। আসলে এতই অবাক হয়েছে যে সামনে কি ধরেছে সেটা খেয়াল করেনি। বিস্ময়ে কিছু চেপে ধরেছে, তবে সেটা লুঙ্গি ছিল বুঝতে পারেনি। মারোয়ান নিজের লুঙ্গি ছাড়া পেতেই রুমে চলে গেল। নিশাত উত্তেজিত হয়ে গেট বন্ধ করে কিনে আনা জিনিসপত্র রেখে মারোয়ানের পিছু পিছু প্রশ্ন করতে করতে এলো। মারোয়ান ঠোঁটের উপর আঙুল দিয়ে হিস শব্দ করে নিশাতকে চুপ করিয়ে দিল। নিশাত থেমে গিয়ে খাটে তাকিয়ে দেখলো নাহন ঘুমিয়ে আছে। সে ব্যাগ মারোয়ানের হাতে দিয়ে পা টিপে টিপে বিছানার কাছে গিয়ে নুয়ে ঘুমতো ছেলে ফুলো ফুলো গালে চুমু খেলো। ইস, বাচ্চাটার টেনশনে তার মাথা যন্ত্রণা শুরু হয়ে গিয়েছিল। এখন চোখের সামনে দেখে মারাত্মক শান্তি পাচ্ছে। ধীর স্বরে বলল, আমার মানিক, আমার আব্বাটা। নাহন নড়ে চড়ে উঠল। ইতিমধ্যে মারোয়ান নিশাতের ব্যাগে ঢিল দিয়ে টেবিলের উপর ফেলেছে। মহিলার মাথায় বিরাট গন্ডগোল দেখা দিয়েছে। না হয় তার কাছে ব্যাগ দেয় কোন বোঝে আল্লাহ জানে। সে নিশাতকে উঠিয়ে চোখ রাঙিয়ে আস্তে করে বলল, মাথার কি তার ছিঁড়ে গেছে? আমার ছাওয়ের ঘুম ভাঙলে তোমার খবর করব লিলিপুট। নিশাত জিভে কামড় দিয়ে মারোয়ানের হাত শক্ত করে ধরে পাশের রুমে নিয়ে এলো। উত্তেজিত গলায় বলল, আপনি একটু আগে বাইরে গিয়েছিলেন তাই না? তোমার মাথায় আসলেই গন্ডগোল দেখা দিয়েছে। একবার ফোন দিয়ে জিজ্ঞেস করো, এখন আবার জিজ্ঞেস করছো। আসলে তোমার সমস্যাটা কি বলো? খবরদার নাটক করবেন না। নাটকে আপনি খুবই পটু জানি, তবে নিজ চোখে দেখা নাটকে অবিশ্বাস করার প্রশ্নই আসে না। মারোয়ান ভ্রু কুচকে বলল। কি নাটক করলাম? নিশাত বোরকা নিকাব খুলে হা করে শ্বাস নিচ্ছে। খোপা করা চুলগুলো ঘামে ভিজে গেছে। বিছানায় বসে খোপা খুলে ফ্যানের বাতাসে সেগুলো শুকাতে দিল। অস্থির লাগছে। সামনের পুরুষটিকে রহস্যময় মনে হচ্ছে। নিশাত এতদিন সংসার করেও সেই রহস্য ধরতে পারেনি। কোনো রকম নিঃশ্বাস টেনে বলল, আমি আপনার সঙ্গে কফি খেলাম, একটু হাঁটলাম, তারপর আপনি রিকশায় তুলে দিলেন। তার মানে আপনি আমাকে তাক লাগিয়ে দেওয়ার জন্য আগে আগে কোনোভাবে পৌঁছে গেছেন। আচ্ছা, আমি তো অবাক হয়েই গেছি। তাহলে এখন এমন অভিনয় করছেন কেন? মারোয়ান নিজের ঘুম পরিপূর্ণ না হয় বেজায় বিরক্ত। তার উপর নিশাতের এসব কথাবার্তা অসহ্য লাগছে। আমি বাইরে গেলে তোমাকে জানাতাম না? নিশাত ওর নাই ঘাড় গলা মুছে ফ্যানের দিকে মুখ উঁচিয়ে বলল, আপনাকে আমি এক বিন্দুও বিশ্বাস করি না। আপনার মতো ছলনা এই পৃথিবীতে আর কেউ করেনি আমার সাথে। যে পুরুষ এতটা বছর তার কর্মের কথা গোপন রাখতে পারে, তাও আবার এত বড় পদে, তার দ্বারা সম্ভব। লিসেন, আমাকে বোকা বানানোর চেষ্টা ভুলেও করবেন না। আমি ফৌজিয়া নিশাত, ভাব দেখাই বলদ বলদ। আদতে কিন্তু আমি আপনার চেয়েও বেশি বুদ্ধি নিয়ে চলি। তাই একবার ঘোল খাওয়াতে পারলেও দ্বিতীয়বার সেই সুযোগ আপনি পাবেন না, মিস্টার হাফ টাইম ভবঘুরে অ্যান্ড হাফ টাইম অফিসার। মারোয়ান বুকে দুই হাত গুজে বলল, বাহ, তুমি এখনো এখানে কি করো? তোমার তো আইনের পেশায় যোগ দেওয়ার কথা। কি বুদ্ধি, ভাবা যায়? তোমার বুদ্ধির তারিফ না করে পারছি না, মিসেস লিলিপুট উইথ ব্রেইন। নিশাতের নিজেকে আসলেই বুদ্ধিমতী মনে হলো। মারোয়ান আজাদের চাল একেবারে মাঠে মেরেছে। বোকালোক ভেবেছে এবারও তার সঙ্গে গেম খেলে পার পেয়ে যাবে। তার মতো স্বয়ং দেখতে লোকটা। মারোয়ান আজাদ ছাড়া আর কে বা হবে? মারোয়ান বলল, জেনে যেহেতু গিয়েছো, এবার কি আমি ঘুমাতে যেতে পারি, মিসেস বুদ্ধিমতী? নিশাত মনে মনে বলল। লোকটা বুঝলো কি করে আমি নিজেকে বুদ্ধিমতী ভাবছি? সে মুখ বাঁকিয়ে বলল, অবশ্যই, তবে যাওয়ার আগে বলে যান এতক্ষণ নাটক করছিলেন কেন? মারোয়ান হামি দিয়ে বলল, তুমি আসলে আমার যোগ্য বউ কিনা সেটা একটু বাজিয়ে দেখলাম। নিশাত কৌতূহলী হয়ে বলল, বাজিয়ে কি পেলেন? ঢোল তবলা। মজা করবেন না, আমি সিরিয়াস। তো আমি কি আনসিরিয়াস? নিশাত দাঁড়িয়ে বলল। আপনার কথাবার্তায় তো সেটাই প্রকাশ পাচ্ছে। মারোয়ান নিশাতের দিকে তীর্যক দৃষ্টি ফেলে বলল, তাই? ইয়েস। মারোয়ান আচমকা ঘুমে ঢুলু ঢুলু করতে করতে নিশাতকে সরিয়ে বিছানায় ঢলে পড়ল। নিশাত ভেবা চাকা খেয়ে জোরে বলল, কি হলো আপনার? মারোয়ান উবুহে মিয়ে যাওয়া কণ্ঠে বলল, ডোন্ট শাউট। নিশাত বেগ কোলের মতো তাকিয়ে বলল, নেশা টেশা করেছেন নাকি? তারপর ফোঁস করে দম ছেড়ে বলল, এনাকে বোঝা আমার কর্ম নয়। একটা জটিল সমীকরণে দাঁড়িয়ে চিঠি লিখছে। ব্যাপারটা হলো, আজকে একটা অঘটন ঘটেছে। অঘটন ঘটিয়েছে সেলিমের দল। তার দায়ভার পড়েছে আমার উপর। এখন কি করব? ঝটপট একটা সলিউশন দেয়। মাথা কাজ করছে না রে। সম্ভবত মাথার অ্যান্টেনাগুলো এদিক ওদিক হয়ে গেছে। ঘটনার সংক্ষেপে বলি, আমাকে 3 দিনের সময় দিয়েছে এমন একটা জিনিসের নাম বলতে যার শুরু নেই কিন্তু শেষ আছে।
আমি অনেক ঘেটেও কোনো সদুত্তর পাইনি। ভাই এটা কেমন প্রশ্ন? প্রথমে সহজভাবে সেলিমের বাচ্চায় ওদের ফাঁদে পা দিয়েছে, এখন থেকে প্রশ্ন আগামাথা নেই। আচ্ছা নাম্বার 1, ওরা আমাদের ঘোল খাওয়াতে ভুলভাল প্রশ্ন করনি তো? ভাই এটার উত্তর যদি প্রশ্নের মধ্যে না দিতে পারি আমি শেষ। পুরো কলেজের সামনে মুরগি হতে চায় না। কিছু একটা কর ভাই, আমাকে উদ্ধার কর নাম্বার 1। পত্রোত্তর। হাব, লিখতে বিরক্ত লাগছে, তবুও তোমার জন্য এই মাঝরাতে নিজের আরামের ঘুম বাদ দিয়ে লিখতে হচ্ছে। যাই হোক, বেশি প্যানপ্যানানিতে যাব না, এনার্জি নেই। তোর প্রশ্নটা আসলে তোর মতোই তারছিরা। এর কোনো ভিত্তি জাগতিকভাবে নেই। এই পৃথিবীতে এমন কিছুই নেই যার শুরুই নেই কিন্তু শেষ আছে। তবে গণিতের কিছু টার্মে এমন প্রতিপন্থী প্রশ্নের উত্তর থাকলেও থাকতে পারে। যেহেতু গণিত একটা প্রতিপন্থী সাবজেক্ট, সেহেতু এমন প্রশ্নের উত্তর তার কাছে থাকাটা অস্বাভাবিক কিছু না। চল বেটাকে একটু ঘেঁটে দিই। বাস্তব সংখ্যার অন্তরাল নামে একটা বিষয় আছে, যেটা সেট থিওরি এবং ম্যাথমেটিক্যাল ফাংশন অ্যান্ড লিমিটসের অন্তর্ভুক্ত। সেখানে বিগিনিংলেস বাট ফাইনাইটের একটা ধারণা পাওয়া যায়। যেমন -ইনফিনিট থেকে শুরু 1 পর্যন্ত। এটি বামে অসীম পর্যন্ত যায় কিন্তু ডানে 1-এ এসে থামে। আবার সংখ্যাতত্ত্ব শাখার পূর্ণ শাখার সেটেও বিগিনিংলেস বাট ফাইনাইট এর বিষয়টি লক্ষ্য করা যায়। যেমন -3, -2, -1, 0। এখানে কোনো প্রথম সংখ্যা নেই, কিন্তু 0 হলো শেষ বা সর্বোচ্চ উপাদান। যদিও আপাত দৃষ্টিতে এসবের শুরু শেষ দুটোই আছে, তবে গাণিতিক ভাষায় এর শুরু নেই কিন্তু শেষ আছে বলে ব্যাখ্যা করা যায়। ইতি পুনশ্চ, নিজের নাম লিখতে আলসেমি লাগছে। শোন, উত্তর শুনে তোর প্রতিপক্ষ ছাগলটার রিয়াকশন কি হয় বলিস তো? এই ধরনের ভিত্তিহীন প্রশ্ন করার দায়ে গাধাটাকে জেলে ঢুকিয়ে দিতে পারলে সবচেয়ে ভালো হয়। আমি 100% শিওর গাধাটা আন্দাজে প্রশ্নটা করেছে। এর উত্তর ওর কাছেও নেই। পরশের সাথে ইহা ফিক করে হেসে দিল। আসলেই রাজীব গাধাটার কাছে প্রশ্নের উত্তর ছিল না, উল্টো তার উত্তর শুনে মুখটা একেবারে দেখার মতো হয়েছিল। ইহাব যে এই আগা মাথাহীন প্রশ্নের উত্তরে নিয়ে আসবে সে বোঝেনি। ইহাবের উত্তর হয়নি, এসে বলে বেচারি চেঁচিয়ে পুরো কলেজ একত্র করে ফেলেছিল। পরে গণিত শিক্ষক কার্তিক সাহা স্যারের বদৌলতে এই উত্তর সঠিক জানানো হয়। কলেজের মাঠে সকলের সামনে গান ধরে উঠবাস করানো হয় রাজীব ও তার দলবলকে। এর একটা ছবি মারনকে ফিরতি চিঠিতে পাঠিয়েছিল সে। চিঠির কাগজটা একেবারে নেতিয়ে গেছে। মারনের চিঠি লেখার ধরনটা ভিন্ন। চিঠির শুরুতে ইহাবের প্রশ্নের অংশটুকুর ফটোকপি লাগিয়ে তারপর নিজের চিঠি লিখত। এখানেও মেন অংশটুকু ফটোকপি করে কেটে আঠা দিয়ে লাগানো। এই নেতিয়ে পড়া কাগজটা কতবার যে পড়া হয়েছে হিসেব ছাড়া। ইহা বেশ যত্ন করে রেখেছে চিঠিগুলো। সপ্তাহে একদিন হলেও এগুলো পড়ে সে। তখন দারুণ আনন্দ অনুভূত হয়। এই চিঠিটা কলেজ লাইফের। তার কলেজ ভার্সিটি সবই ঢাকায়, কিন্তু বারনের ভার্সিটি ঢাকায় হলেও তার কলেজ লাইফ কেটেছে গ্রামে। কলেজ জীবনে 2 বছর ছিল তাদের বন্ধুত্বের ক্ষুদ্র বিচ্ছেদ। সেই সময় কত যে পাগলামি করা হয়েছে কল্পনাতীত। মোবাইল থাকা সত্ত্বেও কাগজে চিঠি আদান প্রদানে এক আলাদাই মজা ছিল। অবশ্য এটা ইহাবের জোড়াজুড়িতে বাস্তবায়িত হয়েছিল। মারণ এসব ঢঙে নিমরাজি ছিল। তার কাছে এগুলো ঝামেলা বই আর কিছু মনে হতো না। তবে ইহাব কোনো না কোনোভাবে ঠিকই রাজি করিয়ে ফেলতো। মারওয়ানকে নাম্বার 1 বলার পিছনেও একটা ঘটনা আছে। তুখোর ব্রেন ছিল মারওয়ানের। যেসব জটিল প্রশ্নের উত্তর ক্লাসে কেউ দিতে পারতো না, সেসব প্রশ্নের উত্তর মারওয়ান খুব সহজেই দিয়ে ফেলতো। তারপর তার নামের শেষে 1 থাকায় ইহাব একদিন ফট করে নাম্বার 1 ডেকে ফেলেছিল। সেই থেকেই বন্ধুদের মাঝে ক্লাসে টিচারদের মুখে মুখে নাম্বার 1 নামটাই চর্চায় বেশি হতো। মারওয়ান প্রচুর বই পড়তো। দেশি বিদেশি বিভিন্ন লেখকদের অসংখ্য বই তার কালেকশনে ছিল। এসব অবশ্য পিতা মাহবুব আলম থেকে রপ্ত করেছিল সে। তার শ্বশুর মাহবুব আলম এককালে শিক্ষকতা করতেন। অনেক মেধাবী হওয়া সত্ত্বেও মারওয়ান কখনো মেধা তালিকায় প্রথম হতো না। প্রথম হয়তো দূরের বিষয়, 10-এর মধ্যে রোল থাকতো না তার। টিচাররা তাকে ব্যঙ্গ করে আইনস্টাইনের বংশধর ডাকত, কারণ আইনস্টাইনের মাথাও তুখর ছিল, তবে লেখাপড়ায় ডাব্বা মারত। মারওয়ানের এসব গায়ে লাগতো না। যখন এসএসসি ও এইচএসসিতে পুরো চট্টগ্রাম বোর্ডে 5ম এবং 10ম হয়েছিল, টিচার থেকে স্টুডেন্ট সকলের মুখ একেবারে বন্ধ হয়ে গিয়েছিল। সে সময় সকলের কাছে মারওয়ান আজাদ ওরফে নাম্বার 1 চাঁদপুরের গর্ব হিসেবে পরিচিত পেয়েছিল। তবে সেও যে একেবারে খারাপ স্টুডেন্ট ছিল তা না, কিন্তু মারওয়ানের মতো অতটাই মেধাবী বলা যায় না তাকে। সে পরিশ্রমী ছিল। এসএসসিতে বেশ ভালো গ্রেড পয়েন্ট পেয়ে ঢাকা বোর্ডে 54তম হয়েছিল। ইমতিয়াজ ভুইয়া সেসব মারাত্মক খেপাখেপে ছিলেন। মারওয়ান গ্রামে পড়ে এত ভালো রেজাল্ট করতে পারলে সে ঢাকায় সুনামধন্য নামকরা কলেজে পড়ে কোনো মহৎ কার্য সাধন করছে, এ নিয়ে প্রায় খোঁটা শুনতে হতো তাকে। আচ্ছা, কোনোভাবে মারওয়ানের এই সাফল্যকে কি ইহাব হিংসা করত? অচেতনে কি মারওয়ানের উপর অসন্তোষ ছিল সে?
কেন তাদের এত চমৎকার বন্ধুত্বে ফাটল ধরেছিল? ওই ঘটনা কেন ঘটেছিল? ইহাব কিসে প্রভাবিত হয়ে বন্ধুদের এমন শক্ত গাঁটছড়া একেবারে ছিঁড়ে ফেলেছিল? নাসিরুদ্দিন আজ মাহবুব আলমের বাড়িতে এসেছেন। মাহাদি দুহাত ভর্তি বাজার করে এনেছে। গেট দিয়ে ঢোকার সময় নাসিরুদ্দিন ডেকে উঠলেন। এই টাউটির ভাই, এদিকে আসো। মাহাদি থতমত খেয়ে বলল। জি, আমাকে বলেছেন। নাসিরুদ্দিন নিজেই এগিয়ে এসে বললেন, অত্র গ্রামে তোমার ভাইয়ের মতো টাউট আর একটাও আছে? মাহাদি প্রত্যুত্তর না করে ভাবা চাকা খেয়ে দাঁড়িয়ে রইল। আসলে কি উত্তর দেওয়া যায় তা মিলাতে পারছে না। নাসিরুদ্দিন মুখ শক্ত করে বললেন, কথা বলো না কেন? মানে হ্যাঁ, মানে না। নাসিরুদ্দিন টুথপিক দিয়ে দাঁত খোঁচাতে খোঁচাতে বললেন, তাহলে বলো, টাউটের ভাইকে? মাহাদি মাথা নাড়িয়ে বলল, জি আমি। তোমার পরিবারের সবাই ভালো, তবে টাউটটা ছাড়া। কথা ঠিক না ভেজাল আছে? না, ভেজাল নেই। ভেজাল যে নাই সেটা আমি জানি। কথা হলে গিয়ে তোমার আব্বা তোমার মতো ভালো ছেলে বিয়ে না দিয়ে ওই টাউটটাকে বিয়ে দিল। কোন বুঝে বলতে পারবে? মাহাদি ঘাড় নাড়িয়ে বলল, জি না, বলতে পারবো না। নাসিরুদ্দিন উদাসীন কণ্ঠে বললেন, বলতে না পারা ভালো। তোমার বড় ভাই কথা কম বলে, তবে টাউট এটাই সমস্যা। তার কারণে তোমাদেরও বদনাম হচ্ছে। মাহাদি অনেকক্ষণ ধরে একটা কথা বলবে বলবে করে উসখুস করছে। নাসিরুদ্দিন বললেন, কিছু বলবে? মাহাদি গলা খাকারি দিয়ে বলল, জি, টাউট মানে তো যারা ধাপ্পাবাজি করে, দালালি করে। কিন্তু আমার ভাইয়া তো টাউটের কাতারে পড়ে না, একটু কাজ করে না, এই যা। এমনিতে তো কারো সঙ্গে কখনো টাউটগিরি করেনি। নাসিরুদ্দিন বাজখাই গলায় বললেন, তোমার ভাই ধাপ্পাবাজি করেনি? সবচেয়ে বড় ধাপ্পাবাজি তো আমার মেয়ের সাথেই করেছে। আমার মেয়েটার জীবন রসা করেও বলছো টাউটগিরি করেনি? আমার মেয়েকে ভুলভাল বলে বিয়ে করেছে। এটা কি টাউটটারই নয়? মাহাদি আস্তে করে বলল, জি। জি বলি আবার ভাইয়ের পক্ষে পোল্টি মারো কেন? জি, আর মারবো না। ঠিক আছে, যাও মাহবুবের সাথে কথা বলে তোমার একটা এর ব্যবস্থা করা যায় কিনা দেখি। জি। এত জিজি করছো কেন? ইয়ে মানে বোঝো না? ইয়ে মানে বিয়ে। মাহাদি গলা খাকারি সালাম দিয়ে দ্রুত প্রস্থান করলো। নাসিরুদ্দিন মাহাদি যাওয়ার পানে তাকিয়ে বলল, ছেলেটার আদব লেহাজ আছে, খুবই ভালো ছেলে। তারপর গলা শক্ত করে বললেন, টাওয়ারটার থেকে কোটি কোটি গুণ ভালো। কিলার জাদ একটু পরপর সাইফারের দিকে যে নির্লজ্জ হাসি দিচ্ছে। আজ আর এক সাইফার চেয়ারে পায়ের উপর পা তুলে বসা। কিলার জাদ ওরফে আমজাদ পাঠান জেলের চারাকাশে আয়েশ করে বসেছে। একটু আগে সাইফার তাকে বসিয়ে হাত পা বেঁধে দিয়েছে। আজ আর এক সাইফার চেয়ার টেনে কিলার জাদের মুখোমুখি হলো। তোর খোঁজ নিতে তোর আব্বা তো আসলো না। চুক চুক চুক, ভেরি স্যাড। কিলার জাদ বেহায়ের মতো হাসতে হাসতে বলল, আসবে না আমার মতন চুনি পুটার ধরে বাঘের বোয়ালে স্বাদ পেতে চাই। সাইফার গ্লাভস পরতে পরতে বলল, মাঝে মধ্যে চুনোপুটি টেস্ট করা উচিত। সবসময় রাঘব বল ধরতে ভালো লাগে না। কিলার জাদ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, কি করতে চাস? সাইফার বাঁকা হেসে কোট থেকে ম্যাচলাইট বের করে জ্বালিয়ে ছুরি গরম করতে লাগলো। আমজাদ পাঠান ঢুক গেল। ছুরির মাথায় লাল লেলিহান শিখার মতো না জ্বলা পর্যন্ত গরম তাপ দিতে লাগলো। সে এক দেয়া শেষে কিলার জাদের দিকে চাইলো। তার হাত পা উভয়ই বাঁধা। সাইফারকে বাজির মতো তাকাতে দেখে ঢুক গেলে খুব কষ্টে পিছু হটে বলল, উল্টাপাল্টা কিছু করিস না বলে রাখলাম। সাইফার ঘাড় কাত করে জ্বলন্ত দৃষ্টি ফেলে হিম করা এক হাসি দিয়ে তার পায়ে গেঁথে দিল উত্তপ্ত ছুরিটি। অমনি আকাশ পাতাল কাঁপিয়ে এক ভয়ঙ্কর চিৎকারে কেঁপে উঠল জেলখানা। আশ্চর্য, চিল্লাচ্ছিস কেন? সাইফারের বজ্রকণ্ঠে কিলারজাদ বাস্তবে এলো। সামনে তাকিয়ে দেখলো সাইফার সে ভয়ানক দৃষ্টি ফেলে তার দিকে চেয়ে আছে, হাতে সে জ্বলন্ত ছুরি। সে নিজের পায়ের দিকে তাকিয়ে দেখলো পা ছিকি আছে, অর্থাৎ এতক্ষণ সে কল্পনা করছিল এসব। সাইফারকে ছুরি গরম করতে দেখে বলল, এটা দিয়ে কি করবি? সাইফার কথা বলল না। ছুরি গরম শেষে প্লাস্টিকের বোতল কাটলো। সেগুলো কেটে নিজের কোট থেকে গ্লু বের করে কিলার জাদের বসার পিছনে দেয়ালে লাগিয়ে দিল। জোখা অংশ পিঠ বরাবর দিল। এখন আর দেয়ালে হেলান দিতে পারবে না। হারামিটা ওর আরাম করে দেয়ালে হেলান দিয়ে এবার বের হয়ে যাবে ভেবেই সাইফারের পৈশাচিক আনন্দ হলো। কিলার জাদ বুঝতে না পেরে বলল, কি করতে চাচ্ছিস তুই? ও মা!
হেলান দিতে গিয়ে বোতলে ধারালো চোখা অংশ লেগে গেঞ্জি ফেরে পিঠ কেটে গেছে তার। পিঠে তীব্র জ্বলন হচ্ছে। সাইফার ছক্কা মারার ভঙ্গি করে বলল,